প্রতি 100টা সিভিতে যদি আমি বলি আমি 5টা সিভি পাই করাপ্টেড। খুবই অদ্ভুত না? এত কষ্ট করে সাবমিট করছে। অনেক বেশি অ্যাপ্লাই না করে খুঁজেন যে কোন জবটা বা কোন রোলটা আপনার সাথে যায়, কোন কোম্পানিটা আপনার সাথে যায়, সেই কোম্পানির সিভির পিছনে আপনি সময় দেন। মাল্টিপল অফার থাকে, যে কারণে এই প্রবলেমটা সিনিয়রদের সাথে হয়। জুনিয়রদের সব কিছু যদি ভালো লাগে গ্র্যাব করা উচিত। যারা অ্যাপ্লাই করতেছে তাদের আসলে এটাই চিন্তা করা উচিত যে আমি শুধুমাত্র স্কিল দিয়েই জবটা পেয়ে যাব না, আমাকে আরও অনেক দিক থেকে জাজ করা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। দ্য পায়োনিয়ার্স নেটওয়ার্কের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিফ সিদ্দিকী। আমি 6 সেন্স টেকনোলজিসে সিইও হিসেবে কাজ করছি। সো 6 সেন্স অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার ফার্ম। তো আপনাদের সবার এই পর্যায়ে মনে হতে পারে যে সফটওয়্যার ফার্ম তো সফটওয়্যার ডেভেলপ করবে, তার ক্যামেরার সামনে কি করতে চায়। তো আসলে ঘটনাটা যেটা হয়েছে যে প্রায় গত 10 বছর ধরে মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কাজ করার পরে, বিভিন্ন ক্যান্ডিডেটদের সাথে কাজ করার পরে আমরা প্রচুর এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি, যেটা আমরা দেখতেছি কেউ মার্কেটে বলতেছে না। অ্যাকচুয়ালি যারা বলতেছে তাদের অনেকেই হয়তো বা কি করে নাই, তারা হয়তো বা ডিরেক্টলি কনজিউমারদের সাথে কাজ করেনি, কাস্টমারদের সাথে কাজ করেনি, অথবা ডিরেক্টলি হায়ার করেনি। সো সফটওয়্যার ডেভেলপাররা বা যারা টেক নিয়ে কাজ করে তারা একটু চুপচাপ টাইপের হয়, তারা নিজেরা কাজ করতে পছন্দ করে। তো আমরা ডেফিনেটলি আমাদের কমফোর্ট জোন থেকে বাইরে এসে চেষ্টা করতেছি কি করার, কিছু ভালো কন্টেন্ট প্রোভাইড করার, যাতে যারা এই মার্কেটে আছেন, যারা ফাউন্ডাররা আছেন, যারা স্টার্ট করতেছেন, অথবা যারা ক্যান্ডিডেটরা আছেন বিভিন্ন জব খুঁজতেছেন, তারা যাতে অ্যাকচুয়ালি একদম রাইট পয়েন্ট থেকে কিছু তথ্য পান। আজকে আমাদের সাথে এই প্রোগ্রামে আমাদেরই 6 সেন্সের সিটিও আসান ভাই আছেন। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, লাস্ট এপিসোডে কিন্তু আমরা মানে কো ফাউন্ডার কিভাবে পাইতে হয় সেটা নিয়ে কথাবার্তা বলছি, এবং তখন আমার মনে আছে কিনা আমরা বলতেছিলাম যে নেক্সট এপিসোডে আমরা হায়ার নিয়ে কথা বলবো। কারণ কো ফাউন্ডারদের সর্বপ্রথম কাজই হচ্ছে হায়ার করা, রাইট? সে টিম মেম্বার হায়ার করা শুরু করে, সে প্রসেস গুছানো শুরু করে। তো আজকে আমরা তাহলে আসেন এই বিষয়টা নিয়ে কথা বলি, এবং খুব ক্রিটিক্যাল হায়ারও ছিল। এবং আমি বলবো আমাদের প্রথম 10টা হায়ারের মধ্যে 9টা হায়ারই ভুল হায়ার ছিল। কারণ এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই যে আমি কি রাইট হায়ার করতেছি কিনা। এবং ফ্রেশারদেরকে বিশেষ করে দেখতাম যে তারা কোন জায়গাটায় ফোকাস করতে হবে তারা সেটা দেখতো না, বুঝতে পারতো না, বা ইন্টারভিউতে রুমের মধ্যে এসে কিভাবে বিহেভ করতে হবে বুঝতে পারতো না, ইন্ট্রোডিউস ইউরসেলফ বলার পর কি বলতে হবে বুঝতে পারতো না, তারপর কমিউনিকেশন করার সময় যখন এইচআরটা কমিউনিকেশন করে তখন তারা প্রপারলি রিপ্লাই দিত না। এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় আজকে আমরা কি একটা খুব সুন্দর প্রোডাক্টিভ সেশন কাটাতে পারি, যাতে যারা জব খুঁজতেছে আর যারা ক্যান্ডিডেট খুঁজতেছে দুই পক্ষই কি হয়, উপকৃত হয়। তো চলো আমরা শুরু করি আজকে। আমরা মোটামুটি আমাদের ক্যারিয়ারে কতজনকে ইন্টারভিউ নিছি বলেন তো? 2জন মিলে হিসাব করলে তো 1000-এর উপর হবে। 10 বছর আমি 1000-এর উপরে, ভাই 1000-এর উপরে, 2000-3000ও হইতে পারে, কম না ইন্টারভিউটা। আসলে চিন্তা করে দেখেন কত ইন্টারভিউ নিছি, কত মানুষের সাথে পরিচিত হইছে না? সেটাই তো, মানে 2017 সাল থেকে আমরা শুরু করে আজকে 25, লাইক তো হিউজ সময়। হ্যাঁ, এবং শুধু ইন্টারভিউ না, আমরা যদি ডিরেক্ট হায়ারও বলি, আমার হাতে আমি অ্যাটলিস্ট 2 থেকে 300 মানুষ হায়ার করছি। মানে আমি যদি একসাথে চিন্তা করি মানুষটার পরিমাণটা কম না। আমরা কাউকে ইন্টারভিউ নেই, ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমার মনে হয় আমি তাকে কিছু পয়েন্টার্স দিই। এবং আপনি খেয়াল করছেন আমি কিন্তু ইন্টারভিউতে প্রায় করি। আমিও কিন্তু এখন এটা মানে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছি, সবাইকেই বলি যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। কারণ এইচআররা আমাদেরকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য 15 মিনিট 10 মিনিটের বেশি সময় দেয় না। সো আমি দেখা যাচ্ছে কি 10 মিনিটে তার সাথে কথা বলবো নাকি 10 মিনিটে তাকে আমি পয়েন্টার্স দিব। সো তখন মনে হচ্ছে না এই পয়েন্টার্সগুলো যদি আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেই আলটিমেটলি ডিসকাশনের জিনিসটা ভালো হয়। সো আসলে পয়েন্টার্সটা শুরু করতে হয় মনে হয় পুরোপুরি কি সিভি থেকে নাকি? হ্যাঁ, এটা যেহেতু পুরো প্রসেসটা শুরু হয় সিভি সাবমিশনের পর থেকে, সো অ্যাকচুয়ালি সব মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ফার্স্টেই সিভিতে ফোকাস করা উচিত। সিভির ব্যাপারে আসলে ভাই আমার একটা রেড ফ্ল্যাগ আছে, আপনার আছে কিনা জানি না, আমার একটা রেড ফ্ল্যাগ আছে, যেটা হচ্ছে আমি আমার জীবনে কখনো পিডিএফ ছাড়া কোনো সিভি ওপেন করি নাই। আপনি করছেন নাকি? আপনি ভালো মানুষ করেন মাঝে? মনে পড়তেছে না যে লাস্ট কপি করছি, বাট করি নাই তা না, করা হয়েছে। আচ্ছা, তো আমি কখনো সিভি যদি পিডিএফ ছাড়া মানে ডক ফাইলে থাকে, বা আমি আমার লাইফে এক্সেলে সিভি পাইছি। হ্যাঁ, ওই এক্সপেরিয়েন্স আমার হয় নাই। এক্সপেরিয়েন্স ভালো হয় না, আমার জীবনে অনেক এক্সপেরিয়েন্স হয়েছে। তো এই ডক্স ফাইল বা এক্সেল ফাইলে আসলে সিভি পাঠানোটা আমার মনে হচ্ছে বিগ রেড ফ্ল্যাগ। এটা যতই ভালো হোক আমরা ওপেন করতে চাই না, আমি পার্সোনালি করি না। আর আরেকটা জিনিস থাকে যে আমি ক্যান্ডিডেটসের মাঝখানে দেখছি যে ধরেন অ্যাপ্লিকেশনের জায়গায় যদি কিছু ইনপুট ফিল্ডস থাকে, যে ইনপুট ফিল্ডসগুলোতে আপনার ইউনিভার্সিটির নাম দেন, আপনার সিজিপি কি ছিল সেটা দেন, আপনার আগের এক্সপিরিয়েন্সগুলো কি ছিল সেটা দেন। ক্যান্ডিডেট না প্রায় দেখা যায় এগুলো ফিল আপ করতে চায় না, বিকজ তারা তো একসাথে 20টা জায়গায় অ্যাপ্লাই করতেছে। কিন্তু এই একটা জিনিস ফিল আপ না করার কারণে আমাদের ডেটাবেজে তার ইনফরমেশনগুলো মানে কি, মানে এখানে আমি এমটি আকারে আসে, রাইট? আমি বলবো হচ্ছে যে ক্যান্ডিডেটদেরকে অবশ্যই
অপশনাল হলেও প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া উচিত, কারণ হচ্ছে ওই ইনফরমেশনগুলো কোম্পানিগুলো নেয় যাতে ফিল্টার করতে তার সুবিধা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। যেমন আমি একটা আপনাকে এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, একটা পার্টিকুলার ভ্যাকেন্সির ক্ষেত্রে এমন হয়েছে যে আপনার এইচআর যারা কাজ করতেছে তারা সিদ্ধান্তই নিচ্ছে যে লিটারেচার ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছে এরকম ছাড়া বাকি কাউকে আমি দেখবই না। তো ধরেন অ্যাপ্লিকেশন করছে ধরেন 300 জন, তো তারা কি করছে, তারা সিম্পলি উপরে ফিল্টার ক্লিক করছে যে ডিপার্টমেন্টের নাম হচ্ছে লিটারেচার ডিপার্টমেন্ট। এখন যারা এই ডিপার্টমেন্টে নাই তারা সবাই বাদ। এখন ধরেন একটা ছেলে সে লিটারেচার ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছে কিন্তু সে ইনপুট দেয় নাই, তো রিক্রুটাররা আর মানে সিভি ঘেটে দেখবে না যে তুমি কোন ডিপার্টমেন্টে ছিল কিনা। সো দিস ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার মনে হয় একটা সলিউশন হতে পারে যে মূল ইনফরমেশনগুলো তারা একটা এক্সেলে বা গুগল ডকে রাখতে পারে, পর প্রত্যেকটা জায়গায় যখন অ্যাপ্লাই করতেছে তারা কপি করে করে পেস্ট করতে পারে। এটা অল্প একটু সময় লাগে। এখানে আসলে যারা অ্যাপ্লাই করতেছে তাদের চিন্তা করা উচিত, আমি অ্যাপ্লাই করার মাধ্যমে প্রথমবারের মতো আমাকে পরিচয় করাচ্ছি, সো এবং এটা ঠিক থাকলেই আমাকে কল করা হবে। অ্যান্ড নট নেসেসারি যে আমি সিভিতে আছে বলে ওই ইনফরমেশনটা এখানে সাবমিট করব না। হতে পারে যে আমি কথা একটা ফিল্ড আছে যে কয়টা প্রবলেম সলভ করেছেন আপনি, মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য, ইঞ্জিনিয়ারিং ডেভেলপারদের জন্য। এখন সিভিতে আমি ঠিকই লিখে রাখছি আমি 1000+ প্রবলেম সলভ করে রাখছি, বিভিন্ন প্ল্যাটফর্মে আমি এসিএম কন্টেস্ট করছি, কিন্তু যেহেতু আমি ওই ফিল্ডটা ফিল আপ করি নাই, সো দেখা গেছে যে রিক্রুট করতেছে, যার প্রায়োরিটি হচ্ছে যে না আমার একজন প্রবলেম সলভারকে হায়ার করতে হবে, সে দেখা যায় ফিল্টারটাই করবে ওটা দিয়ে। আমি যদি মানে শেয়ার করতে পারতাম, যেটা পারতেছি না এখন, তাহলে সবাই দেখতো যে অ্যাকচুয়ালি আমাদের রিক্রুটাররা কিভাবে মানে কি সর্ট আউট করে। মানে একটা অ্যাপ্লিকেশনের এগেইনস্টে 800 অ্যাপ্লিকেশন আসতেছে একটা ভ্যাকেন্সির এগেইনস্টে, তো তারা কি 800টা সিভি যদি খুলে খুলে দেখতে হয় তো তাদেরকে তো মানে আর কাজ করতে পারে না, সুপার হিউম্যান হয়ে যাবে। সো প্রথম পার্ট আমি বলবো হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট যে অ্যাপ্লাই করার সময় যা ইনফরমেশন চাওয়া হচ্ছে এগুলো যাতে অবশ্যই ফিল আপ করি। অপশনাল হলে মানে নিজের কাছে রেকর্ড মনে করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা তার প্রথম পার্টটা গেল, এরপরে চলে আসতেছে সিভিটা। কারণ অনেকেই মনে করে যে সিভি ভালো হইলেই মনে হয় আমাকে কল করা হবে, কিন্তু এটাই ভুলে যায় যে যদি সিভি পর্যন্ত তো মানুষ যায় না এখন। তো ফার্স্ট পার্টটা চলে গেল। সেকেন্ড পার্টে সিভির ক্ষেত্রে ইনস্ট্যান্টলি নো যে না আমি সিভি ধরেই না বলবো, এই ধরনের আমার কয়েকটা পয়েন্ট আছে, বা আমি দেখছি আমার টিমে যারা এইচারে কাজ করতেছে তারা কিছু পয়েন্ট ফলো করে। যেমন একটা পয়েন্ট হচ্ছে যে সিভি লোড হয় না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সিভি লোড হয় না মানে কি, ধরেন আমি দেখে ভালো লাগছে যে ফিল আপ করছে যে না ঠিক আছে সে ইউনিভার্সিটি ছিল, আগে এইসব জায়গায় কাজ করছে, সিজিপি এত সব ভালো মনে হয়েছে। সিভিতে ক্লিক করলাম, সিভি লোড নিচ্ছে। তো এখানে দুইটা জিনিস দেখা যায়। প্রথম জিনিস দেখা যায় যে তার সিভিটা 120 মেগাবাইট, যেটা 2 মেগাবাইট হতে পারে, এরকম সিভি 120 মেগাবাইট আমরা দেখছি। আরেকটা হচ্ছে তার সিভিটা করাপ্টেড। এটা না খুবই হয়, এটা আমি বলবো যে প্রতি 100টা সিভিতে যদি আমি বলি আমি 5টা সিভি পাই করাপ্টেড। খুবই অদ্ভুত না, এত কষ্ট করে সাবমিট করছে। তো আমি কি এখন তার লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে আমরা তাকে রিচ আউট করবো, ভাইয়া আপু আপনার সিভিটা আমাদেরকে দেন? না, আমরা আইডি ওপেন করি না। তো এখানে একটা প্র্যাকটিক্যাল সাজেশন হচ্ছে যে প্রত্যেকবার সিভি পাঠানোর আগে সিভিটা একবার ডাবল ক্লিক করে ওপেন করে দেখা উচিত যে সিভিটা ওপেন হচ্ছে কিনা। আর প্রচুর কম্প্রেসর সফটওয়্যার পাওয়া যায়, এগুলো কোনো সফটওয়্যার দিয়ে সিভিটাকে অ্যাজ স্মল এজ টাইনি এজ পসিবল করে নেওয়া উচিত নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। আমি বলবো হচ্ছে যে সিভি লাইট হওয়াই ভালো। হ্যাঁ, অনেক সুন্দর করার জন্য আমরা অনেক টুল ইউজ করি, কিন্তু টুল ইউজ করলেও মানে এমন মানে 1-2 MBর বেশি হওয়া উচিত না। আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, এরকম অনেক হয়েছে যে আমি একটা সিভি ওপেন করলাম কিন্তু স্বাভাবিকভাবে এগুলো তো আমরা ডাউনলোড করে দেখি না, আমরা আমাদের টুল থেকে দেখি। সো টুলে যখন দেখতেছি লোড হচ্ছে না, ঠিক আছে বাদ, পরটাতে চলে যাই। এটা দেখে এটা যদি জানতো একজন ক্যান্ডিডেট যে তার সিভি বাদ হয় খালি শুধু লোড না হওয়ার জন্য, তাহলে সব ক্যান্ডিডেটরা আমাদের ইন্টারনেট বিল পে করতো যে আপনাদের 50 MB করেন, আমরা 100 MB করে দিই, তাহলে আপনি আমাদের সিভি গুলো দেখেন। তো এই একটা পয়েন্ট থাকতেছে। আর সিভিতে একটা জিনিস ভাই আপনি বলবেন কিনা, ইন্টারনেটে কিন্তু প্রচুর এটিএস মানে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সফটওয়্যার আছে এবং প্রচুর কি বলবো চেকারও আছে। সো আমার মনে হয় যে এটা হচ্ছে একটা অ্যাডভান্স স্টেপ, যে আপনার সিভিটা আপনি যদি কোনো একটা এটিএস চেকার দিয়ে জাস্ট গুগল করলেই হবে, এটিএস চেকার দিয়ে শুধু চেক করে দেখেন যে আপনার দেওয়া সব ইনফরমেশনগুলা কি ওই সফটওয়্যারটা রিড করতে পারতেছে কিনা, তখন আপনি দেখবেন যে আপনার স্কোর 30%। কেন 30%? কারণ আপনি অনেক জায়গায় ইমেজ ইউজ করছেন, অনেক জায়গায় প্রপার ফরম্যাটিং ইউজ করেন, সো ওই সফটওয়্যারটা এটা পড়তে পারতেছে না। আসলে দরকারিও, কারণ হচ্ছে এখনকার টুলগুলো অ্যাকচুয়ালি করে কি সিভি কিছুটা রিড করে কিছু ইনফরমেশন আগেই সামনে এনে দেয়, যাতে যারা এই শর্ট লিস্টিংগুলো করতেছে তাদের সুবিধার জন্য। সো সেখানে যদি ডিটেক্ট করতে না পারে, স্বাভাবিকভাবে ওখানেও কিছু ডাটা মিসিং হয়ে গেলে তো সে ক্রাইটেরিয়াতে বাদ পড়ে যেতে পারে। আর আরেকটা জিনিস ভাই আমি জানতে চাইতেছি যে আপনার কি মনে হয় যে
আমরা মোটা দাগে 3 প্রকারের সিভি দেখি। একটা সিভি হচ্ছে খুবই প্রফেশনাল বলতে আমি কি বুঝতেছি, প্রফেশনাল হচ্ছে যে প্রবাবলি 1 পেজের সিভি, সে 1 পেজের মধ্যে মোটামুটি ধরেন 10-12 ফন্টে খুব গুছায় কম্প্যাক্ট, মানে এমন না যে খালি জায়গা আছে, খুব কম্প্যাক্ট 1 পেজের মোটামুটি সব ইনফরমেশন আটাই হয়েছে। এটা আমি বলবো যে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে সিভি লম্বা হলে কেউ দেখতে চায় না, কারণ সব মানে একটা সিভি আমরা যখন দেখি দেখা যাচ্ছে এটার পিছনে 5-6 সেকেন্ড সময় দিই বা সর্বোচ্চ 10 সেকেন্ড সময় দিই, এর মধ্যে যদি ভালো লাগে তখন আমি আরেকটু সামনের দিকে যাই। তাহলে আমি বলবো প্রথম যেটা দেখি, যেটা বলতেছিলাম 3 ধরনের সিভি দেখি। প্রথম সিভি হচ্ছে এটা, এই যে মানে 1 পেজ, মাঝে মাঝে 2 পেজে যায়, বাট বোঝা যায় যেটা 2 পেজ যেতে হয়েছে, বিকজ তার 1 পেজে আটে নাই, বিকজ সে জায়গা নষ্ট করছে তা না। তো এই ধরনের সিভিগুলো সাধারণত প্রফেশনাল সিভি হয়। এখানে তাদের ছবি থাকে না, উপরে তাদের নাম থাকে, তাদের ফোন নাম্বার থাকে, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক থাকে, তারপর তার এক্সপিরিয়েন্সগুলো থাকে, এক্সপিরিয়েন্সে কত বছর কাজ করছে। এমন একটা অনেকটা মজার জিনিস দেখি আমি এই সিভিগুলোতে, যেটা থাকে না এগুলোতে ভালো জিনিস, সেটা হচ্ছে যে সে প্রত্যেকটাতে কত বছর কাজ করছে সেটা না ব্র্যাকেটে আবার লেখাও থাকে, হুইচ ইজ ভেরি গুড। বিকজ আমি কি তোমার জন্য এখন ক্যালকুলেট করে বের করবো, ও আচ্ছা জানুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, আচ্ছা 12 মাস না 13 মাস, এটা তো আসলে কেউ করতে চায় না। অ্যান্ড ঠিক আছে, এটাও যেমন ইম্পর্টেন্ট, এছাড়া আমরা যে প্রত্যেক সিভিতে দিয়ে একটা সামারি লেখা থাকে, সো নর্মালি দেখা যায় এটা অনেকে চ্যাট জিপিটি থেকে নিয়ে জাস্ট বসায় দেয়, বাট এখানে থাকা উচিত অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পোর্শনটুকু, যে আমি এত বছরের এক্সপিরিয়েন্স ছিলাম, আমি এই করে আসছি। তো ওখানে মনে হয় থাকা উচিত যে আমি 1000-এর বেশি প্রবলেম সলভ করছি, আমি গত 4 বছরে 2টা কোম্পানিতে লিডারশিপ রোলে কাজ করছি, এবং কাজ করার মাধ্যমে আমি 18টা ক্লায়েন্টের সাথে মোটামুটি $50,000 উপরে প্রজেক্টকে কনভার্ট করছি। সেকেন্ড টাইপের সিভি দেখি যেখানে বড় একটা ছবি থাকে যে অ্যাপ্লাই করতেছে, তারপর বড় করে তার নাম থাকে, তারপর অনেক সুন্দর ডিজাইন করে জিনিসগুলো থাকে। এটা আসলে আমার খুব একটা পছন্দের না, মানে এখানে আসলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুঁজে বের করতে আমার অনেক সময় লাগে, তো আমি এটা সাজেস্ট করবো না। থার্ড হচ্ছে যেই সিভিগুলো আসলে কোনো স্ট্রাকচার হতে থাকে না, মানে একদম আনস্ট্রাকচার্ড সিভি। কেউ খুব ক্রিয়েটিভ হতে চায়, বিশেষ করে ডিজাইনিংগুলো দেখা যায়, কেউ হয়তো বা খুব ক্রিয়েটিভ হয়ে একটা ওয়েবসাইটের মতন করে সিভি বানাচ্ছে, ডেভেলপাররা কেউ খুব ক্রিয়েটিভ হয়ে একটা ওয়েব, মানে কি বলবো, একটা হয়তো বা কোডের মতন করে সিভি বানাচ্ছে। আমার মনে হয় যে ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা আমার মনে হয় সিভি না। আপনি কি মনে করেন? না, এটা তো অবশ্যই। যেমন আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমি একটা সিভি রিজেক্ট করে দিছি, কিন্তু আমাদের এইচআর একটা আমার খুব ভালো লাগছিল, তো সেকেন্ড টাইম আমার কাছে আসছে যে ভাই এই সিভিটা তো অনেক ভালো, আমরা যা চাচ্ছি তার সাথে অনেক একটু ম্যাচ করে। তখন আমি বললাম কোথায় ম্যাচ করে, আমি তো কিছুই পেলাম না। তো তখন দেখলাম হচ্ছে যে আমি দেখে আসছি যে এক্সপিরিয়েন্সে সে কী করে আসছে, তো সেই জায়গাতে আমি আমার তেমন কিছু পেলাম না। কিন্তু সে ওখানে একটা আলাদা সেকশন করছিল যে স্কিলস, সেখানে সে লিখছে যে সে এই কাজগুলো করছে। আচ্ছা, আমি তো এটা নর্মালি কোনো সিভিতে দেখি না, সো এটা লিখছে, আচ্ছা ঠিক আছে, হইতে পারে, একটু কল করে দেখতে পারি। তাহলে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে পারি যে সিভির ক্ষেত্রে কমন সেন্স। সিভির ক্ষেত্রে কমন সেন্স জিনিসটা কি, সেটা হচ্ছে যে আপনার বাংলায় আপনি কত পার্সেন্ট ভালো কথা বলেন, ইংরেজিতে কত পার্সেন্ট ভালো কথা বলেন, আর হিন্দিতে কত পার্সেন্ট ভালো কথা বলেন। আচ্ছা, আপনি কমন সেন্স অ্যাপ্লাই করে বলেন, এটা কি একটা কম্পিউটার সায়েন্স জবের জন্য অ্যাপ্লিকেবল? মানে এটা কতটুকু ইম্পর্টেন্ট? এটা এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখা যায় মানুষ আনে না। আপনার হবি ফুটবল খেলা, এটা আপাতত মনে হয় আমার জানা আপাতত প্রয়োজন নাই। যে জিনিসগুলো প্রয়োজন এগুলো আনে না, যেগুলো প্রয়োজন না সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে। এখানে আমার মনে হয় কি সবাই যেটা করে যে হয়তো আমি একজন সফটওয়্যার ডেভেলপার, আমি ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারি, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টেও, আবার ব্যাক এন্ড ডেভেলপমেন্টও কাজ করতে পারি। সো আমি দুটাতেই ওপেন অ্যাপ্লাই করার জন্য, কিন্তু দুইটাকে কেন্দ্র করে আমরা একটা কমন সিভি বানাই, যেটাতে হয় কি যখন আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার খুঁজি তখন আমরা ফ্রন্ট এন্ডের অনেক কিছু খুঁজি যেটা ওই সিভিতে মিসিং হয়ে যায়। সো আমি বলবো হচ্ছে যে কেউ যদি এরকম হয় যে আমি মাল্টিপল রোল এই কাজ করতে চাই বা ওপেন আছে, সেই ইন দ্যাট কেস তার ওই পার্টিকুলার এরিয়া অনুযায়ী আলাদা সিভি থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই আলাদা সিভি থাকা উচিত। আমি যেমন সেলস বা মার্কেটিংয়ের ক্ষেত্রে বলতে পারি, আমরা যখন হায়ার করি সিভির এক্সপিরিয়েন্স পার্টগুলোতে, হ্যাঁ, ডেটাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে লেখে যে ডেসক্রিপটিভভাবে লেখে, প্যারাগ্রাফ কেউ পড়ে না, বলার সময় নাই। যারা পয়েন্ট করে লেখে তারা যদি পয়েন্ট করে লেখার সময় এক্স্যাক্ট নাম্বারগুলো উল্লেখ করতে পারে, যে আমি 18টা ক্যাম্পেইনে কাজ করছি, অথবা ফর এক্সাম্পল কেউ যদি একটা মিডিয়া টিমে কাজ করে যেটা আমি আমার হাত দিয়ে 200টা ভিডিও গেছে, দোজ থিংস অ্যাড ভ্যালু, বিকজ যে ওই এক্সপিরিয়েন্সটা পড়তেছে সে বুঝতে পারে যে ও আচ্ছা তুমি এই রোলে এই কাজগুলো করছো, তার মানে তুমি আমারটাও করতে পারবে, আমার 200টা ভিডিও লাগে না, আমার 20টা ভিডিও হলে হচ্ছে। হ্যাঁ, তো আর কি কমন মিস্টেকস আছে সিভিতে যেটা আমরা দেখতে পারি? কমন মিস্টেকস প্রথমত তো আমি একটা বললাম যে কমন সিভি জিনিসটা ভালো না। ইভেন আমি অ্যান্ড এটাও আবার ভালো না, এটা সিভির পার্সপেক্টিভে না, আমি বলবো যে অ্যাপ্লাই পার্সপেক্টিভে অনেকে দেখা যাচ্ছে তার জব বেশি দরকার, যে কারণে সে সব রকমের রোলেই অ্যাপ্লাই করা শুরু করে। যারা সিএসসি পরে বের হয় তারা দেখা যাচ্ছে অপশন অনেকগুলোই আছে, যে ডেভেলপমেন্ট লাইনে যেতে পারে, এসকিউ লাইনে যেতে পারে,
প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইনে যেতে পারে। সো দেখা গেছে একটা এমন সিভি বানানো হয়েছে যেটা হয়তো সে চিন্তা করতেছে আমার সবই কভার করতেছে, কিন্তু আলটিমেটলি যখন আমরা সিভি দেখি তখন দেখা গেছে যে তো সবই লিখে রাখছে, তার মানে কিছুই পারে না। আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে কোনো কোম্পানিতে ইন্টার্নশিপে জয়েন করতে চান বা জুনিয়র ডেভেলপার হিসেবে বা এসকিউ হিসেবে যে কোনো ইঞ্জিনিয়ারিংগুলো অ্যাপ্লাই করতে চান, একটা ভুল করা যাবে না, সেটা হচ্ছে ওই কোম্পানির প্রত্যেকটা সার্কুলারে অ্যাপ্লাই করা যাবে না। দিস ইজ দ্য প্রুভেন মেথড অফ গেটিং রিজেক্টেড। ধরেন আমাদের কোম্পানিতে আপনি ব্যাক এন্ড ইন্টার্ন পজিশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনি ব্যাক এন্ডে ভালো, কিন্তু আপনি কি করলেন, আপনি ব্যাক এন্ডে অ্যাপ্লাই করলেন, ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করলেন, এসকিউতে অ্যাপ্লাই করলেন, প্রজেক্ট ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করলেন এবং ইউআই ডিজাইনে অ্যাপ্লাই করলেন। আপনি শিওর থাকেন যে আপনার সিভি সম্ভবত ওপেন করা হবে না, কারণ আমাদের অ্যাপ্লিকেশন ট্র্যাকারগুলো বা এইচআর সফটওয়্যারগুলো এটা বলে দেয় যে সে একসাথে 5টা অ্যাপ্লাই করছে। সো যে 5টা অ্যাপ্লাই করছে সে তো শিওর না সে তার ক্যারিয়ার কোথায় নিতে যাচ্ছে। সিভিতে আমি আরেকটা জিনিস বলতে পারি যে আমাদের যে এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়াগুলো মানে লিস্টটা দিই, কথা আমি অমুক কোম্পানিতে কাজ করছি, ওখানে আমি অ্যাকচুয়ালি কী কাজ করছি এটা একটু ক্লিয়ারলি বলা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মানে যেখানে আমি অ্যাপ্লাই করতেছি সেটা জব ডিসক্রিপশনটা একটু পড়া, ওটার সাথে ম্যাচ করা, ওটার সাথে কিছুটা ম্যাচ করে দরকার হলে হতে পারে যে আমি সিভিতে লিখে নিই কিন্তু এই কাজটা আমি করে আসছি, এখন ওই কোম্পানিটা যেহেতু এটা চাচ্ছে, সো আমার এখন এই সিভিতে এটা ইনক্লুড করা দরকার। ইউজুয়ালি আমার মনে হয় কি যে ক্যান্ডিডেট এই কাজটা করতে চায় না, কারণ তাদের কাছে মনে হয় এটা টু মাচ ওয়ার্ক। তো আমার এখানে বলার থাকবে যে অনেক বেশি অ্যাপ্লাই না করে খুঁজেন যে কোন জবটা বা কোন রোলটা আপনার সাথে যায়, কোন কোম্পানিটা আপনার সাথে যায়, সেই কোম্পানির সিভির পিছনে আপনি সময় দেন। এবং আরেকটা জিনিস আমরা পরে বলবো যে সেই সিভিতে অ্যাপ্লাই করার পর ওই কোম্পানির যারা এইচআর আছে, লিঙ্কডিন আজকাল এইচআরদেরকে খুঁজলেই পাওয়া যাচ্ছে, সেই এইচআরদের কাছে রিচ আউট করে জানান যে আমি ইন্টারেস্টেড, তাহলে ওই এইচআরের আপনার নামটা মনে থাকবে। তো আমরা মোটামুটি অ্যাপ্লাই রিলেটেড মোটামুটি সব কিছু বলে ফেললাম। এবার আসি অ্যাপ্লাইয়ের পরের পার্টটা, সেটা হচ্ছে কমিউনিকেশন। কি হয়, আমাদের ক্যান্ডিডেটদেরকে শর্টলিস্ট করার পরে এইচআর থেকে তাদের সাথে কমিউনিকেশন করা স্টার্ট হয়। এই জায়গায় একটা বড় পার্সেন্টেজ অফ পিপল মানে মিস্টেক করা শুরু করে। যখন এইচআর তাকে ফোন দেয়, সে বাসে থাকতে পারে, সে একটা বিয়ের দাওয়াতে থাকতে পারে, সে যেখানেই থাকুক না কেন, সে যদি প্রপারলি রেসপন্স করে, যদি সে ফোন রিসিভ করতে না পারে বা সে যদি কথা ঠিকভাবে বলতে না পারে, সে বলা উচিত যে আমি একটু পরে ফোন দিচ্ছি, এবং যে সময় বলবে সেই সময় ফোন দেওয়া উচিত। বিকজ এইচআর এত সময় নেয় না। তারা, আমরা যদি মানে এক্সেল শিটগুলো দেখাতে পারতাম যে সেখানে লেখা থাকে যে সে ফোন ধরে নাই, সো উই আর নট প্রসিডিং উইথ দেম। আপনি শুধু ফোন ধরেন নাই, দ্যাটস এনাফ তার জন্য ওই স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেলার জন্য। আপনার কি মনে হয়? না, স্বাভাবিকভাবেই মানে এইচআরের তো শুধু একজনকেই কল দেয় না, সে একসাথে অনেকজনকে কল দেয়, এবং দেখা গেছে একটা 2 ঘন্টার ইন্টারভিউ সেশনে সর্বোচ্চ যতজনকে ডাকা পসিবল সে সব কন্টিনিউয়াসলি রাখতে থাকে। সো একটা ক্যান্ডিডেট কোনো কারণে মিস করলো, ইমিডিয়েটলি তার ব্যাক করা উচিত, আর সেটা যদি না করতে পারে হয়তো একটা বিগ অপরচুনিটি মিস করার সম্ভাবনা থাকে। এবং এই জিনিসটাও আমি দেখছি যে একজনকে যখন ফোনে জানানো হয়েছে আমরা আপনাকে ক্যান্ডিডেট হিসেবে মানে আপনি শর্টলিস্টেড হয়েছেন, তাকে ইন্টারভিউর জন্য কল করা হচ্ছে, কিন্তু তার সাথে ফোন কমিউনিকেশনের কোয়ালিটির উপর বেস করে এইচআর একটা নোট লিখে দেয়, দিস ইজ নট এ সুইটেবল ক্যান্ডিডেট ইভেন দো উই কলড হিম। ইটস এ ডেঞ্জারাস থিং। এটা কিন্তু আমি বলবো 20% ক্ষেত্রে হয়, প্রতি 10টা ইন্টারভিউতে 2টার ক্ষেত্রে এইচআরদের নোট থাকে। স্বাভাবিকভাবে যে একটা ক্যান্ডিডেট আসার পর যদি আমার কাছে মনে হয় যেটা ভালো না, স্বাভাবিক আমি এইচআরকে ফার্স্টে ধরবো। সো এইচআর এইগুলো নিয়ে খুবই সিরিয়াস, যে বোঝার চেষ্টা করে যাচ্ছে ক্যান্ডিডেট আসলে কি সুইটেবল কিনা। ইভেন অনেক ক্ষেত্রে ফার্স্ট ইন্টারভিউতে এইচআর ইন্টারভিউ হয়, তো তখন অ্যাকচুয়ালি এইচআর এটাই বোঝার চেষ্টা করে যে সে কি আমাদের সাথে জয়েন করার মানে কালচারালি ফিট কিনা। সো সেইগুলো চিন্তা করেই পরের স্টেজে আসে টেকনিক্যাল ইন্টারভিউ যে রাউন্ডগুলো হয়। সো এখানে আমি বলবো হচ্ছে যে ওই ইন্টারভিউটা ফোন কল হোক আর ফেস টু ফেস হোক বা অনলাইন হোক, যেটাই হোক, ওটাকেও একটা ইন্টারভিউর মতোই ট্রিট করা উচিত। ইন্টারভিউর মতো ট্রিট, আই ওয়াজ অ্যাবাউট টু সে দ্যাট, যে কমিউনিকেশনকেও একটা মিনি ইন্টারভিউ আকারে ট্রিট করা উচিত, বিকজ সেটার সাথে এইচআরদের একটা কি একটা কমিউনিকেশন বা একটা পজিটিভ নেগেটিভ কিছু বলা খুব বড়ভাবে কানেক্টেড। এছাড়া কিছু ক্ষেত্রে বাস্তব কারণে অনেক টিম মেম্বাররা বা অনেক টিম মেম্বার বলবো না, অনেক ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে না, এরকম হয় যে কথা বলার পরও, সময় দেওয়ার পরও। তখন একটা জিনিস দেখা যায় কি জানেন, তারা আর কমিউনিকেশন করে না, ফোন ধরে না। এটা না খুব বাজে, বিকজ এই এইচআরটাই একসময় আরেকটা কোম্পানিতে যাবে এবং ওই ক্যান্ডিডেটও দেখা যাবে ভবিষ্যতে কখনো অ্যাপ্লাই করতে পারে। সো এইটা যার সাথে হয় তাকে সাধারণত কোম্পানি এবং এইচআর যারা আছে, একটা টিমে যদি 6 জন এইচআর কাজ করে, সবাই মোটামুটি তাদের নিজস্ব কিছু ব্ল্যাকলিস্ট থাকে, সেই ব্ল্যাকলিস্টে সুন্দর করে তার নাম, ফোন নাম্বার, ইমেল সেট করে ফেলে। সো সে এরপর যত কোম্পানিতে যাবে ভবিষ্যতে এবং আমরা যতজনকে হায়ার করব, কখনোই দেখা যাচ্ছে ওনাকে নিয়ে আমরা সময় নষ্ট করবো না, বিকজ উনি কমিটমেন্ট করার পর উনি আসে নাই। হ্যাঁ, না আসতেই পারে, কিন্তু তাকে সে যদি ফোন করে জানায় দেয় আগের দিন, তার আগের দিন যে আচ্ছা আমি আসতে পারতেছি না, আমি এই ইন্টারভিউটা ক্যান্সেল করতে চাচ্ছি,
আর কিছু ক্ষেত্রে যদি রিয়েলিস্টিক রিজন থাকে তাহলে রিকোয়েস্ট করে রিস্কেডিউল করা যায় কিনা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, নাকি ভাই? হ্যাঁ, যেমন আমাদের ক্ষেত্রে আমরা একটা পজিশনের জন্য হায়ার করি তখন তো একজনকে না অনেকজন ইন্টারভিউ নেওয়া হয়, তো প্রত্যেকের হিস্ট্রি দেখা গেছে আমরা পজিটিভ নেগেটিভ দুইটাই রাখি। সো হ্যাঁ, নেগেটিভ থাকলে তো অবশ্যই পরবর্তীতে যখন সে আবার অ্যাপ্লাই করবে, সো আমাদের ডেটা থেকে অটোমেটিকলি চলে আসতেছে আচ্ছা তার প্রিভিয়াস আমাদের সাথে একবার ইন্টারভিউ দিছিল বা কল করা হয়েছিল, সেখানে কী হয়েছিল, তো সেখান থেকে একটা ইমপ্রেশন তো চলেই আসে। ওটাই আমি বলবো কমিউনিকেশন ইজ দ্য কি এখানে। হ্যাঁ, তো আমাদের কমিউনিকেশনের পার্টটা চলে গেল, এরপর চলে আসতেছে অ্যাকচুয়াল ইন্টারভিউর জায়গাটা। মানে অ্যাকচুয়াল ইন্টারভিউতে একটা জিনিস দেখা যায় কি জানেন, আপনি ইন্টারভিউতে আসলে কি দেখেন বলেন তো? সর্বপ্রথম যদি একটা লাইন বলতে হয়, রিগার্ডলেস অফ এনি প্রফেশন, মানে এনি ভ্যাকেন্সি, এনি রোল, স্বাভাবিকভাবে আমি প্রথমেই দেখার চেষ্টা করেছি যে আমাদের কালচারের সাথে সে কতটুকু ম্যাচ করতেছে। তো অ্যাকচুয়াল ইন্টারভিউতে আমার কিছু ম্যাট্রিক্স আছে, যেমন সর্বপ্রথম একটা ম্যাট্রিক্স হচ্ছে যে কনফিডেন্স আর ওভার কনফিডেন্স। তো আমি কি করি, আমি একটা জিনিসই দেখি যে সে কতটা তার ব্যাপারে কনফিডেন্ট এবং সে কতটা পোলাইটলি কনফিডেন্ট। কনফিডেন্স সাধারণত দুই ধরনের হয়, একটা কনফিডেন্স, একটা হচ্ছে ওভার কনফিডেন্স। সো ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতেছি, আমি তাকে জিজ্ঞেস করবো যে আপনি আপনার লাইফে কত ডলার স্পেন্ড করছেন। সো একজন বললো $200,000, সুন্দর করে বললো, কনফিডেন্টলি বললো, পোলাইটলি বললো। আরেকজন বললো আমি এমনই স্পেন্ড করছি যে স্পেন্ড মোটামুটি আপনি কাউকে দেখবেন না, আমি $200,000 স্পেন্ড করছি। শেষ, তার সাথে আমার আর ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। এরপর আমি যতটুকু তার সাথে কথা বলি সেটা হচ্ছে যে সে এত কষ্ট করে এত দূরে আসছে, তাকে যদি এখনই আমি বলি যে আপনার সাথে আমার ইন্টারভিউ শেষ, এটা আসলে হইলো না, তার মন খারাপ হবে এবং হয়তো আমাকে তাকে একটু সুযোগ দেওয়া উচিত। বাট সুযোগটা আর দেওয়া হয় না। আমি যখন দেখছি যে না, সে এই লেভেলের ওভার কনফিডেন্ট এইভাবে বলতেছে, তাহলে তো আমরা যখন তাকে টিমে হায়ার করবো, আমার টিম মেম্বারদের সাথে তার ক্ল্যাশ হইতে পারে, হুইচ গোজ টু অ্যাকচুয়ালি কালচার। হ্যাঁ, কালচার। এখানে আমি যেটা মানে দেখা গেছে যে স্কিলের বাইরেও অনেক র্যান্ডম কোয়েশ্চেন করা হয়, যেমন কথা ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরতে গেছেন বা আপনার হবি কি, কোয়েশ্চেনগুলো দিয়ে একে তো মানে জিনিসটাকে একটু ফ্রি করা হয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এগুলো আসলে জাজ করা হয়। আচ্ছা ঠিক আছে, সে কতটুকু ফ্রেন্ডলি, ফ্রেন্ডের সাথে যেহেতু এরকম অনেকেই এসে বলতেছে যে না আমি ঘোরাঘুরি পছন্দ করি না। এছাড়া কথা আমি ভার্সিটিতে অনেক প্রজেক্ট করে আসছি, কিন্তু সবগুলো আমি নিজেই করে আসছি, এখানে আমার ফ্রেন্ডরা কখনো হেল্প করেনি। সো যারা এভাবে একটু হ্যাঁ, সে হয়তো চেষ্টা করছে নিজেকে একটু ভালো দেখানোর, কিন্তু ভালো দেখা থেকে জিনিসটা নেগেটিভ হয়ে গেছে। সো আমি বলবো হচ্ছে যে ইন্টারভিউতে এগুলো একটু খেয়াল রাখা উচিত আর কি, যে নট জাস্ট আমি নিজের স্কিলে ফোকাস করবো, নিজেকে একটু বড় দেখাবো, এছাড়া আমি কিভাবে অন্যদেরকে হেল্প করতেছি। টিম ওয়ার্ক, আসলে টিম ওয়ার্কটা সবসময় সবাই খুব ভালো করে ফোকাস করার চেষ্টা করে। ট্র্যাডিশনাল জবগুলোতে একটা জিনিস হয় যে একটা বিশাল মানে কি বলবো প্যানেল থাকে, 10 জন বসে থাকে, কিন্তু টেক কোম্পানিগুলোতে আমার মনে হয় যে ইন্টারভিউটা এইভাবে হয় না। সেখানে ইন্টারভিউয়াররা সবাই সবসময় চেষ্টা করে অপরপক্ষকে একটু মানে ইজি ফিল করানো, একটু কমফোর্টেবল ফিল করানো, যাতে অপরপক্ষ তার বেস্টটা দিতে পারে। তো এরপরও যদি বেস্টটা দিতে না পারে, তাহলে তো আসলে সে আমাদের সাথে কাজ করবে কীভাবে, এই কোশ্চেনটা চলে আসে। টেকনিক্যাল লাইনে আমি বলবো হচ্ছে যে ইন্টারভিউ তো কয়েক স্টেজেই হয়, অনেক সময় রিটেন টেস্ট হয়, অনেক সময় অনলাইন টেস্ট হয়, দেন একটা ফেস টু ফেস ইন্টারভিউ যেখানে টেকনিক্যাল কথাবার্তা হয়, টেকনিক্যাল টিম থেকে কেউ ইন্টারভিউটা কন্ডাক্ট করে। এরপর যদি পরের স্টেপগুলো যায় তখন হয়তো ম্যানেজমেন্ট লাস্টে একটা ফাইনাল ইন্টারভিউ হয়। সো প্রত্যেকটা ইন্টারভিউতে অ্যাকচুয়ালি মানে ডিফারেন্ট কোয়েশ্চেন হয়। সো ইন্টারভিউটা আসলে বোঝাটাও ইম্পর্টেন্ট যে আমি এখন কি ইন্টারভিউ দিতে আসছি, এবং ওটা বুঝে ওই ধরনের প্রিপারেশন। অপরপক্ষে কারা আছে, অপরপক্ষে এইচআর বলতেছে নাকি আমাকে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কথা বলতেছে নাকি আমার সাথে সিটিও কথা বলতেছে? কারণ সিটিও কোড নিয়ে কথা বলবে না, সিটিও বোঝার চেষ্টা করবে তোমার পটেনশিয়াল কি, আর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার বোঝার চেষ্টা করবে তুমি কতটা ভালো এক্সিকিউট করতে পারো, এইচআর বোঝার চেষ্টা করবে আপনার কালচারাল ফিট কত। তো যে কোশ্চেন করতেছে তাকে সেভাবে আনসার দেয়। এবং একটা জিনিস আমি সবাইকেই বলি, আজকাল তো আরও বেশি বলি যখন ইন্টারভিউ নেই, যে ইন্টারভিউতে চেষ্টা করবেন একটু মুখটা হাসি হাসি রাখার, অট্ট হাসি না, একটু হাসি হাসি। এখানে আমি আসলে ইন্টারভিউদের সম্পর্কে মানে কি বলবো আর কি, যে একটা সাজেশন থাকবে যে জায়গাটাকে একটু ফ্রি করতে হবে আর কি। অনেকে দেখা গেছে যে কন্টিনিউয়াসলি কঠিন কোশ্চেন করার কারণে একটা আমি পারলাম না, পরটাও পারলাম না, তখন দেখা যাচ্ছে নার্ভাসনেস চলে আসে। সো ওই সময়টাতে দেখা যাবে একটু ফ্রি করার জন্য ডিফারেন্ট কথা বলা বা একটা ইজি কোয়েশ্চেন করা। ইন্টারভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি এই লাইনটাই শুধু বলেন যে ইউ আর ডুইং গ্রেট, নার্ভাস হওয়ার কিছু না, ইউ আর ডুইং গ্রেট, বা কোনো একটা কোয়েশ্চেন আনসার না পেলে ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড, একটু অ্যাসুরেন্স করা, তাহলে ওই অপরপক্ষটা খুব ভালো বলতে পারবে। এটার কারণ কি? কারণ হচ্ছে যে অ্যাজ এ ইন্টারভিউয়ার, অ্যাজ এ কোম্পানি, আমরা তো ভালো ক্যান্ডিডেট খুঁজতেছি। জাস্ট বিকজ অফ এ নার্ভাসনেস আমি যদি একটা ভালো ক্যান্ডিডেটকে হারাই ফেলি, ক্ষতি কি? আমি হব
নাকি যে আসছে সে হবে? আমি তো সবচেয়ে বেশি হব না? তো এই জিনিসটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। আর কি ইন্টারভিউতে আপনার মনে হয় যে ড্রেস কি একটা গুরুত্বপূর্ণ বিষয় না? আল্লাহ বলে দেন ড্রেসের কথা। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। রোল অনুযায়ীও আরও মানে গুরুত্ব বেড়ে যায়, বা কিছু কিছু রোলে তো পুরোপুরি ফর্মাল সুটেড হয়ে আসাই ভালো। ডেভেলপারদের ক্ষেত্রে অবশ্য ডিপেন্ড করতেছে অর্গানাইজেশনের উপর। সো আমার মনে হয় এই ক্ষেত্রে এইচআরদের সাথে কমিউনিকেট করে আসাটা বেটার, যে আচ্ছা আমি কি ফর্মাল আসবো কিনা। যদি কমিউনিকেটেড না হয় ইন দ্যাট কেস ফর্মাল আসাই ভালো। হ্যাঁ, কমিউনিকেটেড না হলে ফর্মাল বা সেমি ফর্মাল, মানে আপনার একটা টি শার্ট পরে আসার দরকার নাই যে আই রক, দরকার নেই কোনো কিছু করার দরকার নেই, বা রকের একটা ছবি বা আই ডোন্ট নো। মানে ডেভেলপাররা একটু ডিফারেন্ট এখানে। আমি নিজেও একসময় ডেভেলপারই ছিলাম, তো বাট ইভেন দেন আমি বলবো যে ইন্টারভিউটাতে একটু ফর্মাল থাকা ভালো। এরপর এসে কালচার একটা সাজেশন আছে যে যারাই জবে অ্যাপ্লাই করতেছেন তাদের একটা ড্রেস আলাদা থাকা উচিত যেটা পরে সে ইন্টারভিউতে যাবে। মানে তার ডে টু ডে ড্রেস পরে ইন্টারভিউতে যাওয়া উচিত না। একটা গ্রে শার্ট, একটা ব্ল্যাক প্যান্ট, যেটা সে শুধু ইন্টারভিউ সময় পরবে। সো এটা হলে যে সুবিধাটা হবে, সেই ড্রেসটা খুব একটা পলিশ ড্রেস হবে, সেটা একটা মানে কি বলবো আয়রন ড্রেস থাকবে। এখানে একটা জিনিস মাথায় রাখা উচিত আর কি, যে সে তো ইন্টারভিউ দিতে যাচ্ছে জবটার জন্য, এবং সে একা যাচ্ছে না, এখানে আরো 4-5 জন যাচ্ছে। সো তার মানে সে একটা কম্পিটিশনে আছে। এখন হয়তো আমি অনেক ভালো স্কিলফুল, ঠিক আছে, এখন এর মানেই না যে আমি একমাত্র ভালো স্কিলফুল, আমার মতো আরও 10 জন সেম লেভেলে হয়তো আছি। সো ওই সময়টাতে দেখা যাবে আচ্ছা আমি কাকে নিব। আচ্ছা সে তো ওয়েল ড্রেসড আপ, সুন্দর করে কথা বলে, সো দেখা গেছে আমাদের সাথে কালচারাল অন্যান্য ফ্যাক্টর যদি মিলে যায়, ধরেন যে সেও মোটামুটি ভালো কোডার, সেও ভালো কোডার, সেও ভালো ডিজিটাল মার্কেটার, সেও ভালো ডিজিটাল মার্কেটার, তখন এই ফ্যাক্টরগুলো খুব হাই আসে। আলটিমেটলি তো এটা হয় যে লাস্টের 2-3 জন তো দেখা যাচ্ছে খুব কাছাকাছি থাকে, যে এটা না জানে না, বুঝছেন আসম ভাই, এটা যদি মানুষ জানতো যে হাউ ক্লোজ ইউ ওয়্যার, তাহলে আপনি বলতেন যে আচ্ছা কেন আমি পারলাম না। আর আমাদের একটা লিমিটেশন থাকে যে আমাদের এত ফিডব্যাক দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। অনেক হয়তো বা অনেকের খারাপ লাগে যে একটা ফিডব্যাক কেন হইলো না বলেন। সবাইকে তো দেওয়া যায় না, মানে যাদের ক্ষেত্রে দেখা গেছে ইন্টারভিউ একটু শর্ট হয়ে যায়, এদের কেসে তাদের কিছু সময় নিয়ে এক্সট্রা কথা বলা। দেখেন একটা জিনিস কিন্তু কনফার্ম, সেটা হচ্ছে যে সে যেই রোলে অ্যাপ্লাই করছে সেই রোল রিলেটেড কোয়েশ্চেন তো তাকে করা হবে, এটা সবাই করবে, সব অফিসই করবে, সে জানে ওইটা। কিন্তু এছাড়া কিছু জিনিসপত্র থাকে, যেমন ধরেন আমি একটা জিনিস করার চেষ্টা করি যে আমি তার সাথে কোনো একটা বিষয়ে ডিসঅ্যাগ্রি করার চেষ্টা করি। ডিসঅ্যাগ্রি করার মাধ্যমে আমি দেখি সে এই জিনিসটা কীভাবে রেসপন্স করে। একদল আসে, সে বলে আমি যদি বলি যে সূর্য তো পশ্চিম দিকে উঠে, সে বলে জি 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 আপনি বলছেন সূর্য পশ্চিম দিকে, তো মানে অবশ্যই সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে কি আমি তার সাথে কাজ করবো? না, আমার তো কাজ করার কথা না। একদল বলে সূর্য পশ্চিম দিকে উঠে, বলে মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যে আমাকে বলে আমার মাথা খারাপ হয়ে গেছে, তার সাথে তো আমার নিজের টাকা খরচ করে তাকে হায়ার করতে আসলে আর কোনো আমি প্রয়োজন দেখতেছি না। তাহলে এখানে মিড পয়েন্টটা থাকে, যে বলে যে জি ভাইয়া সূর্য পশ্চিম দিকে উঠে আপনি বললেন, আমি একটু চেক করে দেখবো ভাইয়া, হইতেও পারে আমি ভুল হইতেও পারি। মানে খুবই ডিপ্লোম্যাটিক ওয়েতে অনেক মানুষ আছে যারা এই ডিসঅ্যাগ্রিমেন্টগুলো হ্যান্ডেল করে। আমরা কি বুঝি না? আমরা তখন মুচকি মুচকি হাসি যে আচ্ছা দেখলাম তুমি কিভাবে ডিসঅ্যাগ্রিমেন্ট। এটার কোশ্চেনের কারণটা হচ্ছে যে এই সিচুয়েশনটাকে ডিপ্লোম্যাটিকলি হ্যান্ডেল করতে পারতেছে। সে প্রজেক্ট ম্যানেজার যখন তার সাথে ঝামেলা করবে, ক্লায়েন্ট যখন ঝামেলা করবে, এইচআর যখন ঝামেলা করবে, বা তার জুনিয়র যখন কাজ করতে চাবে না, সে তখন ডিপ্লোম্যাটিক্যালি সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতে পারবে, নাকি তখন সে বলবে ভাই আপনি আমার সাথে কেন করছেন, ভাই আপনি জানেন না এটা করা যাবে না, আপনি জানেন না আজকে আমাকে 5টায় বেরোতে হবে, আপনি জানেন না আমি কালকে। এটা আসলে টিম মেম্বাররা বা আমরা এইভাবেই এই জন্য কোশ্চেনগুলো করি। মানে ক্যান্ডিডেট যারা আছে, যারা অ্যাপ্লাই করতেছে, তাদের আসলে এটাই চিন্তা করা উচিত যে আমি শুধুমাত্র স্কিল দিয়েই জবটা পেয়ে যাব না, আমাকে আরও অনেক দিক থেকে জাজ করা হবে। আমি কতটুকু আমার অ্যানালিটিক্যাল পাওয়ার কতটুকু, আমি কতটুকু মিশতে পারতেছি। স্কিল হচ্ছে ঠিক আছে, এটা তো দেখা হবেই। আচ্ছা, আমার মনে হয় যে সেইখানে একটা জিনিস যদি আলাদা করা যায়, সেটা হচ্ছে চার্মিং। ওকে, যে এই 10 জনে যদি সব এক হয়, কে ইন্টারভিউদের সামনে কতটা চার্মিং, ওভার কনফিডেন্ট না আন্ডার কনফিডেন্ট না, কতটা চার্মিং, হু ইজ ইজি টু টক টু, হু ইজ ফান ও নট ওভার ফান। মানে এই জন্য আমি এই রাইট ওয়ার্ডটা চয়েস করছি, হু ইজ চার্মিং। সো চার্মিং পার্সোনালিটিকে মানুষ সবসময় পছন্দ করে, যে একটু হাসতেছে, একটু একটা মানে তার কথার এগেন্স্ট একটা বেটার কথা বলতেছে, একটা কনভারসেশনের মধ্যে ঢুকে গেছে। আর ইউজুয়ালি আপনি এমন কোনো কনভারসেশনে চার্মিং হতে পারবেন না যে কনভারসেশনটার সঙ্গে আপনি জানেন না, রাইট? সো আপনাকে যদি এখন ধরেন আপনি অনেকেই যেটা করে ফ্রেশাররা, সেটা হচ্ছে ধরেন এআই, মেশিন লার্নিং, ব্লকচেন এগুলো নিয়ে কথা বলা শুরু করে। সো এই ব্যাপারে সে এত ইনডেপথ নলেজ রাখে না, আর তার ইন্টারভিউয়ার যতটা রাখে, তখন কি হয় সে মাম্বল করতে থাকে, কিন্তু সে জানে না। সে যদি শুধু এটাই বলতো সে যেটা জানে, যে ফর এক্সাম্পল আমরা টিচারদের সাথে এই জিনিসগুলো ফেস করছিলাম এই প্রজেক্টে, আরে খুব ডিফিকাল্ট, বা যে কোনো কিছু যেটা সে জানে, এরকম কিছু না যদি সে কনভারসেশনটা স্ট্রাইক করতে পারে, তাহলে তার আসলে হায়ার্ড হয়ে যাওয়ার চান্স অনেক হাই।
একটা জিনিস আমি অ্যাড করবো, মানে এই টপিকে না, আরটা হচ্ছে যেটা মিস করে গেছি সেটা হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশনের কথা আমরা বলছি, বাট ইন্টারভিউতে কিছু কমন কোয়েশ্চেন থাকে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, সেখানেই দেখা গেছে অনেকে ঠিকভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারতেছে না। কয়েকবার প্র্যাকটিস করা উচিত, বা দরকার হলে কিছু ইউটিউব থেকে দেখাও যেতে পারে যে আসলে এই ইন্ট্রোডিউস ইউর সেলফে কি বলা উচিত। তো সেই অনুযায়ী নিজের মতো করে একটা গুছাই নিলেই হচ্ছে, যেটা গিয়ে সব জায়গায় বলবো। কারণ আমি এরকম এক্সপিরিয়েন্স করছি যে এসে বলতেছে যে ইয়েস আই হ্যাভ বিন ডুইং this thing for the last 2 years in this office and yeah that's all about me. হ্যাঁ, ইট ওয়াজ মানে উইয়ার্ড যে আপনার ব্যাপারে বলতে বলা হয়েছে, আপনি 30 সেকেন্ড বলতে পারলেন না। ইউ মাইট বি দ্য বেস্ট কোডার, হয়তোবা অনেক আমাদের থেকে অনেক বড় বড় কোম্পানি তাদেরকে হায়ার করবে, বাট আমরা আমাদের নলেজ অনুযায়ী আমাদেরকে এইভাবেই জাজ করতে হয়। হায়ার করবে, বা হয়তো ওইসব জায়গাতে কাজ করার তার পটেনশিয়াল ছিল, কিন্তু জাস্ট প্রপার ওয়েতে সে নিজেকে প্রেজেন্ট করতে পারেনি, যে কারণে ওই জবটা হয়তো সে পাচ্ছে না। সো এটা বললেন তো আমার তখন মনে চলে আসলে ইংরেজির কথা, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাকচুয়ালি টেক কোম্পানিতে ইংরেজি কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এরকম আমার হয়েছে যে ধরেন আমি একজনের সাথে ইংরেজিতে কথা শুরু করছি, সে আমাকে বাংলায় রিপ্লাই স্টার্ট করছে। দিস ইজ নট রাইট। যদি আপনাকে কেউ ইংরেজিতে কোশ্চেন করে, ইউ রিপ্লাই ইন ইংলিশ। কেউ বাংলায় কোশ্চেন করলে, ইউ রিপ্লাই ইন বেঙ্গলি। তখন আবার অনেকে ইংরেজিতে রিপ্লাই করে, দ্যাট ইজ নট গুড অ্যাজ ওয়েল। হ্যাঁ, ফ্রেশারদেরকে তো আমি অবশ্যই বলবো যে তারা যেন ইংলিশে অবশ্যই কাজ করে। কারণ হচ্ছে এই অ্যাটলিস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইনে যারা টেকনোলজি নিয়ে কাজ করতেছি, তাদেরকে দেখা যাচ্ছে কাজের প্রয়োজনেই বাইরের মানুষদের সাথে ডিল করতে হয়। তো অর্গানাইজেশনগুলো খুঁজে এমন পার্সনকে যারা অ্যাকচুয়ালি ইংলিশে অ্যাটলিস্ট কথা বলতে পারে। হ্যাঁ, ফ্লুয়েন্ট, সে কথা বলতে পারে, কথা বুঝে, কথা কম্প্রিহেন্ড করে অ্যানালাইজ করতে পারে। দুটো জিনিস, একটা হচ্ছে যে জব, যেটাতে আমি যে জবের জন্য অ্যাপ্লাই করছি সেই জব ডেসক্রিপশনটা একটু ভালোভাবে পড়ে আসা, সেটা 3টা কথা বলবো। আরটা হচ্ছে যে নিজের সিভিটা একটু দরকার হলে ভালোভাবে পড়ে আসা। আর 3 নম্বর হচ্ছে কোম্পানিটা সম্পর্কে একটু জেনে আসা, যে কোম্পানিটা কী করতেছে, তাদের টিম মেম্বাররা কেমন, এগুলো একটু জেনে আসা, কারণ এগুলো নিয়ে অনেক সময় কোয়েশ্চেন আছে। আমি আরেকটা 60 সেকেন্ডসে একটা ছোট টিপস দিব, সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, হ্যাঁ, সেই কোম্পানিতে খুঁজেন যে আপনার ইউনিভার্সিটির কে আছে। খুব সহজ কাজ, লিঙ্কডইনে যাবেন, মোটামুটি 10-15-20টা প্রোফাইলে ঢুকলে দেখবেন যে আপনি ধরেন ব্র্যাক ইউনিভার্সিটিতে পান, আপনি দেখবেন যে আচ্ছা এখানে একজন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ব্র্যাক ইউনিভার্সিটি আছে, আপনি তাকে রিচ আউট করেন। রিচ আউট করে বলেন যে ভাইয়া আমাকে আপনার ইন্টারভিউতে কল করছে, ভাইয়া আপনি তো আমার ইউনিভার্সিটি সিনিয়র ভাইয়া, সো আমি যাওয়ার সময় আপনার সাথে একটু হাই বলে যেতে চাই। এইটা বলার পরে তারপর তাকে জিজ্ঞেস করেন ভাইয়া আমার প্রতি আপনার কোনো টিপস থাকবে কিনা। এইটা আমার ধারণা তাদেরকে অনেক হেল্প করবে, রাইট? আপনার কি মনে হয় ভাইয়া? হ্যাঁ, তা তো অবশ্যই সিনিয়রদের সাজেশন নেওয়া উচিত। ইভেন এমনও হইতে পারে যে আমি যেখানে অ্যাপ্লাই করতেছি সেখানেও আমার পরিচিত সিনিয়র থাকতে পারে। সো কানেকশন বিল্ড আপটা দরকার আছে, মানে যারা ভার্সিটিতে পড়তেছি তারা অবশ্যই বড় ভাইদের সাথে কানেক্টেড থাকা উচিত, হয়তো ওই কানেকশনটা তার অনেক কাজে আসবে। তো ইন্টারভিউ তো হয়ে গেল। ইন্টারভিউর পরে ধরেন সবসময় প্রত্যেকটা কোম্পানির 2 থেকে 3 শর্ট লিস্টে থাকে, একজন তাদের অনেক পছন্দ হয় সাধারণত। সো যাকে পছন্দ হয় তাকে সবার আগে রিচ আউট করা হয়। এবং এইসব ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে ক্যান্ডিডেটদের কাছে মাল্টিপলস অফার মাঝে মাঝে থাকে। মাঝে মাঝে এরকম হয় যে সে একটা ভালো ইন্টারভিউ দিচ্ছে, সেই ইন্টারভিউ তাকে কোনো অফার দেয় নাই। এই ক্ষেত্রে তারা কি করবে? এখানে কোম্পানিদের ক্ষেত্রে আমি বলবো যে স্বাভাবিকভাবে তারা তো হায়ার করার তারা আছে, হ্যাঁ, সেও চাবে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি ওকে অফার করি, কনফার্মেশন চাই, সবাই একটা কনফার্মেশন চায়। সো সে যদি কনফার্ম না করে সে তো আর ওয়েট করবে না, কারণ সেকেন্ড জনের মধ্যে চলে যেতে পারে। কারণ হচ্ছে ভালো যারা ক্যান্ডিডেট তারা স্বাভাবিকভাবে প্রচুর অফার পায় এবং তারা কুইক ডিসিশন নেয়। দ্যাটস অ্যানাদার মানে কি বলবো ট্রেড অফ এ গুড ক্যান্ডিডেট, যে কুইক ডিসিশন নেয়, আচ্ছা আমি ডিসিশন নিয়ে নিই। সো এই ক্ষেত্রে হতে পারে যে আমি বলতে পারি যে ঠিক আছে আমি একটু জানাচ্ছি। তো জানানোর মানে এই না যে আমি 3 দিন পরে জানাবো, এটা টাইমটা আমি আজকে রাতের মধ্যে জানাচ্ছি বা আমি 2 ঘন্টা পরে জানাচ্ছি। সো ওটা জানি ওই সময়ই কল ব্যাকটা করা উচিত। আমি এখানে আপনাকে একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দিই। আমাদের ইউআই ডিজাইনার পজিশনে আমরা একজনকে হায়ার করতে চাচ্ছিলাম, আপনার সম্ভবত মনে পড়বে। খুব খুব ভালো ডিজাইন করতে একটা আপু। তো ওনাকে আমরা টেকনিক্যাল ইন্টারভিউতে আমাদের খুব পছন্দ হয়েছে, ফাইনাল ইন্টারভিউতে আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের কয়েকটা ইন্টারভিউ বাকি ছিল এবং ইন্টারভিউতে উনিও আমাদেরকে খুব পছন্দ করছে, যে আমাদের ওয়ার্ক কালচার ওনার খুবই ভালো লাগছে, আমাদের টিম, যেই টিমের সাথে উনি কাজ করবে সেটা খুব ভালো লাগছে, যেই ডিজাইনারদের সাথে কাজ করবে খুব ভালো, সব খুব ভালো লাগছে। এবং দেখে বোঝা যাচ্ছে যে উনি জয়েন করার জন্য খুব আগ্রহী। হয় না মাঝে মাঝে, মানে এত ভালো ম্যাচ করে যে 2 পক্ষই ফিল করছে যে ওকে এখন তো জাস্ট ফর্মালিটিস মাত্র। এরপরে আমাদের আরও 2-3 ইন্টারভিউ ছিল, ওটার জন্য আমাদের 2 দিন সময় লাগতেছিল। আমরা যখন তাকে আবার ব্যাক করলাম 2-3 না, প্রায় মনে হয় 6 দিন পরে, তখন দেখা গেল সে অলরেডি এক জায়গায় জয়েন করে ফেলছে। তো আমাদের একটু কষ্ট লাগলো যে না, এত সুন্দর কমিউনিকেশনের পরে, ভালোর পরে ওনাকে আমরা পাইলাম না। উনিও আবার আফসোস করতেছে যে আচ্ছা আমাকে যদি মাত্র 3টা দিন আগে জানানো হইতো, আমি তো এক জায়গায় সাইন করে আসছি,
কমিটমেন্ট করে ফেলছি, আমি তো কমিটমেন্ট ব্রেক করতে চাচ্ছি না, হুইচ ইজ এ গুড থিং, বিকজ আমরা তখন কনফার্ম হইলাম যে এই মানুষটা আসলেই ভালো। উনি যদি বলতো যে না না আমি কমিটমেন্ট ব্রেক করে চলে আসতেছি, তাহলে আমি বলতাম বাবা আপনাকে আমি চাই না, বিকজ আপনি কমিট করে চলে আসছেন মানে আপনি আমার এখান থেকেও কমিট করার এক জায়গায় চলে যাবেন কমিটমেন্ট করার পরে। তো তখন আমি শেষ করি পয়েন্টটা, যে তখন আমি বলতেছিলাম যে উনি যখন আরেকটা অফার পেয়ে গেল, যে তাকে ডেডলাইন দিয়েছে মাত্র 2 ঘন্টার যে ইয়েস নো জানাবেন, তখন ওয়াই ডিডন্ট ইউ কন্ট্যাক্ট আওয়ার এইচআর? আপনি যদি আমাদের এইচআরকে ফোন দিয়ে বলতেন যে ভাইয়া পাপু আমি এইমাত্র একটা অফার পাইছি যেটা আমাকে 2 ঘন্টা সময় দিচ্ছে, আমার মনে আছে যে আপনাদের টেকনিক্যাল টিম এবং ম্যানেজমেন্ট টিম আমাকে খুব পছন্দ করছিল, আপনি কি একটু জাস্ট ক্রস চেক করবেন, আমি জাস্ট ইয়েস বলার আগে আমি জাস্ট আপনাকে জানাতে যাচ্ছি, তাহলে উনি জবটা পেয়ে যেত। এবং আমাদের তার অনানিয়মও বেশি ছিল, আমাদের এখানে সে কালচারালি বেটার ফিট ছিল, এবং পরে পরে আপনি জানেন না আমি ফলো, ওনাকে কিন্তু ওই জবটা পরে ছাড়তে হয়েছে। আমি ফলো করতেছিলাম, আমি মানে যদি ইন্ডিয়া ফলো দিয়ে রাখছি, আমি দেখছি যে ও ছাড়তে হয়েছে, এবং আমার মনে ইস উনি তো আমাদের সাথে কাজ করতে পারতো। সো একটা বড় অপরচুনিটি লস হয়ে গেল। এগুলো কিন্তু খুব ছোট ছোট টেকনিক, কিন্তু সিনিয়ররা এই ভুলগুলো সবচেয়ে বেশি করে, জুনিয়ররা না। তারা আমি বলবো এই অফারের ক্ষেত্রে এই জিনিসটা করলে খুব সুন্দর। কারণ জুনিয়রদের কাছে তো মানে সিনিয়রদের কাছে মাল্টিপল অফার থাকে, যে কারণে এই প্রবলেমটা সিনিয়রদের সাথে হয়। জুনিয়রদের সবকিছু যদি ভালো লাগে গ্র্যাব করা উচিত, সেটাই। এখানে ওই যে ওয়াই কম্বিনেটর পল গ্রামের একটা পয়েন্ট আছে, দ্য গ্রিডি অ্যালগরিদম, যে আপনার সামনে যে 2টা বেটার অপশন আছে সেই অপশন থেকে বেস্ট অপশনটা সবসময় সিলেক্ট করা উচিত। ফিউচার বেটার অপশনের জন্য ওয়েট করলে কারেন্ট অপশন চলে যাবে। তো আমরা প্রায় শেষে চলে আসছি। এখন যারা ক্যান্ডিডেট হায়ার করতেছে, আমাদের মতন যারা স্টার্টআপ বা যারা নতুন স্টার্টআপ, তারা অ্যাকচুয়ালি এত কিছু হয়তো বা করবে না, তারা নিজেরাই ইন্টারভিউ নেবে, টেকনিক্যাল না, তারা টেস্ট না, তারা নিজেরাই গাট ফিলিংসের উপর ভিত্তি করে হায়ার করবে, যেটা আমরা করছিলাম আমাদের শুরুতে। কিছু হায়ার খুব ভালো ছিল, কিছু হায়ার খুব খারাপ ছিল, কিছু হায়ার লং টার্মে খারাপ ছিল, কিছু হায়ার লং টার্মে ভালো ছিল। সো আপনি স্টার্টআপদেরকে কি সাজেস্ট করবেন যে দেখার জন্য? আমি বলবো হচ্ছে যে একটা প্রসেস দাঁড় করানো, এই হায়ারিংয়ের একদম জব সার্কুলেট করা থেকে শুরু করে একেবারে হায়ারিং পর্যন্ত একটা সুন্দর প্রসেস দাঁড় করানো, ক্যান্ডিডেটকে যাতে প্রপারলি ইভ্যালুয়েট করতে পারে এই জন্য কোয়েশ্চেন্সের প্রিপেয়ার করা। সো বলবো হচ্ছে টোটালটা প্রসেস দাঁড় করানো। তো আমার একটা পয়েন্ট সবসময় আমি খেয়াল করি, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি অনেকগুলো ক্যান্ডিডেট থাকে বা 2-3টা ক্যান্ডিডেট থাকে যাকে আপনার মনে হচ্ছে আমি শর্টলিস্ট করবো, সেখানে যদি এমন কেউ থাকে যাকে আপনার ওভার কোয়ালিফাইড মনে হচ্ছে, তাহলে আমি সাজেস্ট করবো এখানে রিথিঙ্ক করার জন্য। কারণ এক্ষেত্রে কাউকে যদি দেখে মনে হয় যে ওয়াই হি ইজ অ্যাপ্লাইং হেয়ার ইন দিস অর্গানিয়াম, ইন দিস রোল, ইন দিস অর্গানাইজেশন, তার তো আরও বেটার অর্গানাইজেশন যাওয়ার কথা, তাহলে দ্যার ইজ সামথিং অ্যাকচুয়ালি রং, সামথিং রং। কারণ আমরা আমাদের পুরো ক্যারিয়ারে এমন কাউকে পাই নাই যাকে আজ সাথে আমরা কন্টিনিউ করতে পারছি, যাকে আমার টু গুড টু বি ট্রু মনে হচ্ছে, এটা আসলে টু গুড টু বি ট্রু হয়েছে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ধরেন 2জন ক্যান্ডিডেট আছে, একজন ক্যান্ডিডেট খুবই কোয়ালিফাইড, একজন ক্যান্ডিডেট লেস কোয়ালিফাইড। প্রথম ক্যান্ডিডেট একটু হালকা অ্যারোগেন্ট, আমরা কি বলি জানেন, তখন আমরা বলি আচ্ছা সে হয়তো খুব ভালো পারে এই জন্য একটু অ্যারোগেন্ট হয়েছে। আর সেকেন্ড ক্যান্ডিডেট একটু চার্মিং, একটু ফান লাভিং। আমি বলবো 100% টাইমস অফ দ্য টাইমস গো উইথ দ্য সেকেন্ড ক্যান্ডিডেট। সে ভালো ক্যান্ডিডেট হইলেও, ভালো কাজ করলেও, সে যদি আপনার মনে হয় আপনি তার সাথে কাজ করতে পারবেন না, টাফ হবে, তাহলে হায়ার করা উচিত না। ফাউন্ডাররা ওভারও এই মিস্টেকটা করে যে তার মনে হয় যে সে তো অনেক ভালো পারে, আচ্ছা তার সাথে আমার মনে হচ্ছে কাজ করতে একটু প্রবলেম হবে, তাও আমি হায়ার করে নিই না। এটা অ্যাটলিস্ট এই ফেজে আমরা পারবো না। আমরা যখন একটু বড় হব, কোম্পানিটা একটা স্ট্রাকচার জায়গায় যাবে, তখন ঠিক আছে। বাট ইনিশিয়াল সেট অফ হায়ার অলওয়েজ আপনাকে হইতে হবে যে না, তার সাথে আমি কাজ করতে কমফোর্ট ফিল করবো। আমার যদি ডিসকমফোর্ট লাগে তাহলে আমি কিভাবে কাজ করবো? ওকে যদি আমি একটা ফিডব্যাক দিতে গিয়ে আমার মনে হয় যে ও কি ভাবতেছে, তাহলে তো তার সাথে আপনি কাজ করতেই পারবেন না, তাহলে আলটিমেটলি আপনি সাফার হবেন। তো যাই হোক, আমরা আসলে অনেক কথাই বলে ফেললাম। তো আমার মনে হয় যে আমরা আমাদের সিক্স সেন্সের চ্যানেলে, ফেসবুক পেজে এই কন্টেন্টগুলো নিয়মিত নিয়ে আসার চেষ্টা করতেছি। সামনে আরো অনেক ভালো ভালো স্পিকারদের নিয়ে আসার চেষ্টা করতেছি। তো আমাদের পেজে লাইক দিয়ে সবাই আমাদের সাথে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। স্টার্টআপরা শুরুতে তাদের হয়তো বা এরকম অফিস থাকবে না, এরকম সেট আপ থাকবে না, এভাবে ফর্মালে আপনিও থাকবেন না। হ্যাঁ, শুরুটা অনেক টাফ থাকে, খুব টাফ থাকে। তো তখন না আপনি তা প্রেজেন্ট করাটাই মনে হয় সবচেয়ে সুন্দর, বিকজ যে ওইটা জানার পরও আসবে তার সাথেই আপনি সবচেয়ে ভালো কাজ করতে পারবেন। যাকে আপনি অনেক কিছু দেখায় ফিউচার দেখায় আনবেন, সে আপনার এখানে এসে কি হবে, আপনার এখানে এসে ডিসহার্টেন্ড হয়ে যাবে। আচ্ছা আমি তো ভাবছিলাম এটা অনেক ফাস্ট গ্রোয়িং অর্গানাইজেশন, 3 মাস হয়ে গেল একজনকে হায়ার করলেন না। সো এই জিনিসগুলোই তো নাকি। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।